তো আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আমরা একটু নতুন টপিকস নিয়ে একটু আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে কি না, মেটোক্লোপ্রামাইড। মেটোক্লোপ্রামাইড হচ্ছে কি আমরা, এটা অ্যান্টি এমেটিক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি এমেটিক, যেটা আমাদের বাজারে কি নামে পরিচিত, আমরা সবাই কি নামে চিনি। বাজারে সবাই রেগল্যান নামে চিনি। ওকে, বাজারে সবাই কি নামে চিনি, যে রেগল্যান নামে চিনি। ঠিক আছে, তো অ্যান্টি এমেটিক কথা অর্থ কি? এমেটিক কথার অর্থ হচ্ছে বমি বা ভমিটিং করা। ঠিক আছে, আর অ্যান্টি অ্যান্টি মানে তার বিরুদ্ধে। তাহলে বমি বা ভমিটিং করার বিরুদ্ধে যদি কোনো মেডিসিন কাজ করে থাকে, ওগুলো হচ্ছে কি অ্যান্টি এমেটিক। যেমন ডমপেইডন আছে, ঠিক আছে, অনডেনসেট্রান আছে বা অনডেম আছে। এগুলো কিন্তু সব অ্যান্টি এমেটিক হিসেবে কাজ করে। তো আমাদের মেকানিজম অফ অ্যাকশন যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের ডোমপেইডন, সরি, আমাদের মেটোক্লোপ্রামাইড মেটোক্লোপ্রামাইড দুটো ভাবে কাজ করে। একটা হচ্ছে সেন্টার। সেন্টারে কি কাজ করছে না, সেন্টার হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের ব্রেনে যে ভমিটিং ঘটায়, তাহলে কি ভমিটিং সেন্টার আছে, এবং তার সাথে সাহায্য করছে কি কেমো রিসেপ্টর ট্রিগার জন্য ভমিটিং সেন্টার আছে। সেখান থেকে কি হচ্ছে, আমাদের ভমিটিং বা নয়জিয়া হচ্ছে। আমাদের কি করছে যে এই মেটোক্লোপ্রামাইড বা রেগল্যান্ড, ও কি করছে না, ও হচ্ছে এই যে ডি2 রিসেপ্টর। ডি2 মানে হচ্ছে ডোপামিন রিসেপ্টর। সেটা কোনটা, যে 5HT3 রিসেপ্টর। এটা হচ্ছে সেরোটোনিন রিসেপ্টর। ঠিক আছে, ডি2 রিসেপ্টর কিছু ইনহিবিট করছে, মানে অ্যান্টাগনিজম করছে, মানে তাকে ইনহিবিট করছে। করার পরে কি হবে, এই ভমিটিং সেন্টার বা কেমোরিসেপ্টর ট্রিগার জোন যেটা আছে, সেটা কি করছে না, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কেমোরিসেপ্টর ট্রিগার জোনটা কি করছে না, আমাদের ভমিটিং বা যেটা নজিয়া যে ইনডিউস যেটা হচ্ছিল সেটা বন্ধ করে দেবে। এটা হচ্ছে কি হলো। এবার হচ্ছে আমরা যদি পেরিফেরিতে যাই, পেরিফেরি মানে হচ্ছে আমাদের স্টোমাকে এরা কি কাজ করে দেখো। এটা আমাদের ইসোফিজিয়াল লোয়ার এন্ড আছে, এটা আমাদের স্টোমাক আছে। এটা আমাদের কি, স্টোমাকে হচ্ছে ভিতরে কি থাকবে, ভিতরে আমাদের থাকছে বিভিন্ন গ্যাস্ট্রিক কন্টেন্ট থাকবে। ঠিক আছে, এই যে গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো কি হয়, এই যে গ্যাস্ট্রিক কন্টেন্ট মানে আমরা যে খাচ্ছি তার মধ্যে কমার স্টোমাকে থাকছে, সেগুলো কি হয়, সেগুলো আস্তে আস্তে তাহলে ইসোফের কাছ থেকে এসে স্টোমাকে আসছে, এসে কোথায় যাচ্ছে, আমাদের ডিওডিনামে চলে যাচ্ছে। তো এরা কি করছে, তিনটে কাজ করে। একটা হচ্ছে যে এই যে ইসোফের কাছে লোয়ার এন্ডের যে টোনটা আছে, সেই টোনটাকে কি হচ্ছে, চেপে ধরছে, মানে টোনটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি হবে, এই যে যদি টোনটা যদি বাড়িয়ে বেড়ে যায়, তাহলে এখান থেকে যে খাবারগুলো কি হচ্ছে, উপরের দিকে যেতে পারবে না। একটা কাজ করলো। আরেকটা কি করছে না, আমাদের যে অ্যান্ট্রাল আছে, যে গ্যাস্ট্রিক যে অ্যান্ট্রাল থাকে, মানে স্টোমাকের ভিতরে বিভিন্ন রকম ভাঁজ হয়ে থাকে, তাদের কি হচ্ছে, তাদের কন্ট্রাকশনটা বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দিলে কি হবে, খাবারটা আর এদিকে চলে আসবে। ওকে, আরেকটা কি হচ্ছে, এখানে যে পাইলোরা সেন্টার যেটা আছে, এই যে পাইলোরা সেন্টার কি হচ্ছে, সেই জায়গাটা কি হচ্ছে, যে রিল্যাক্সেশন করছে, মানে সেটাকে রিল্যাক্স করে দিচ্ছে। রিল্যাক্স করে দিলে কি হবে, মানে প্রসারিত করছে। প্রসারিত করলে কি হবে না, প্রসারিত করলে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে খাবারটা নিচে নামতে সুবিধা হবে। তাহলে এর থেকে কি হচ্ছে না, তাড়াতাড়ি আমাদেরকে গ্যাস্ট্রিক এমটিং করে দিচ্ছে, মানে তাড়াতাড়ি পাকস্থলীটাকে খালি করে দিচ্ছে, তাহলে বমি হওয়ার কোনো চান্স নেই। ওকে, তাহলে এইটা আমাদের কি হচ্ছে, যে মেকানিজম অ্যাকশন হলো। মেকানিজম তাহলে কি হলো, একটা সেন্ট্রালি অ্যাকশন হলো, একটা হচ্ছে পেরিফেরাল অ্যাকশন হলো। তাহলে অ্যান্টিমেটিক এফেক্ট আর হচ্ছে একটা প্রোকাইনেটিক এফেক্ট। তাহলে এইটা হচ্ছে অ্যান্টিমেটিক এফেক্ট হলো, আর এটা কাইনেটিক কথা হচ্ছে যে মুভমেন্ট, মানে চলাচল করা। প্রোকাইনেটিক মানে যে ভালো করে চলাচল করতে করতে হেল্প করছে, সেটাকে প্রোকাইনেটিক। তাহলে খাবারটা তাড়াতাড়ি এসে চলে যাচ্ছে, এটাকে হেল্প করছে, তাহলে হচ্ছে প্রোকাইনেটিক। তাহলে একটা কি সেন্ট্রাল হচ্ছে, একটা হচ্ছে কি হচ্ছে না, পেরিফেরাল হচ্ছে বা প্রোকাইনেটিক এফেক্ট হচ্ছে। ওকে, এইবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে ডোজ নিয়ে একটু আলোচনা করব। তো ডোজ আমরা নর্মালি কি বলছি, যে রেগল্যান্ড হচ্ছে বিভিন্ন রকম ডোজে আমরা পাওয়া যায়। নর্মালি যে আমরা যে রেগল্যান্ড গুলো আমরা বাজারে দেখতে পাই, সেটা হচ্ছে কি 10 mg করে ডোজে পাওয়া যায়। ঠিক আছে, 10 mg করে পাওয়া যায়। প্রত্যেকটা অ্যাম্পিউল আছে, অ্যাম্পিউল হচ্ছে কি না 2 ml করে থাকে। তাহলে আমরা একটা ওরাল ডোজ দিতে পারি, আবার ইনজেক্টেবলও দিতে পারি। তাহলে ওরাল ডোজও আমরা কি 10 mg, এবং ইনজেক্টেবলও 10 mg। এবার এটা যদি দেখতে যাও, দেখো আমার ডোজটাকে দেখো, এটা তাহলে আমাদের অ্যাম্পিউলস গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাম্পিউলস। ঠিক আছে, আর এটা হচ্ছে সিরাপ, ইয়ে মানে ওরাল হিসেবে পাওয়া যায়, আবার হচ্ছে আমাদের কি ইনজেক্টেবল হিসেবে পাওয়া যায়। তাহলে আমরা কোথায় কোথায় রেগুলার মোটামুটি আমরা ইউজ করব, এবং কিভাবে ডোজ ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা আমি বলছিলাম, যে আমাদের যে লোয়ার ইসোফেজিয়াল যে টোনটা আছে, আমাদের স্টোমাকটা যেটা আছে, আমাদের এখানে ধরো এটা হচ্ছে আমাদের হচ্ছে স্টোমাক। ওকে, এটা হচ্ছে স্টোমাক। তাহলে আমাদের এখানে কি হচ্ছে না, আমাদের এই এখানে যে লোয়ার ইসোফেজিয়াল যে টোনটা, সেই টোনটাকে কি হচ্ছে, আমাদেরকে বাড়াচ্ছে। তাহলে যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, মানে রিফ্লাক্স মানে কি, যে স্টোমাক থেকে যে খাবারগুলো আমাদের এখানে বেরিয়ে যাচ্ছে, সেই রিফ্লাক্সটাকে আমরা কমানোর জন্য আমরা ইউজ করতে পারি। সেটা 10 থেকে 15 mg ওরালি দিতে পারি, 4 বার দেওয়া যেতে পারে।
ডেলি। এবং আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব কি না, খাওয়ার আধা ঘন্টা আগে আমরা দিতে, 30 মিনিট আগে আমরা খাবার দেওয়ার চেষ্টা করব। আর একটা কি হচ্ছে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারালাইসিস। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারালাইসিস মানে হচ্ছে, আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে। ধরো আমরা যে এই ছবিটা দেখলে বুঝতে পারছি, এই যে ইসোফেগাস এবং হচ্ছে এটা হচ্ছে স্টোমাক কন্টেন্ট। নর্মালি কি হচ্ছে না, এখান থেকে আমার খাবারটা এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি গ্যাস্ট্রো প্যারাসিস হয়, প্যারাসিস মানে কি, প্যারালাইসিস মানে সেটা কি মানে অচল হয়ে যাচ্ছে, সেটা গ্যাস্ট্রো প্যারাসিস মানে গ্যাস্ট্রো মানে স্টোমাক। স্টোমাক তাহলে অচল হয়ে যাচ্ছে কেন হচ্ছে, তাহলে স্টোমাকের যে মুভমেন্ট, স্টোমাকের যে গ্যাস্ট্রিক মুভমেন্ট, তাহলে সেইটা কিছু স্লো হয়ে যাচ্ছে, সেটা কিছু আস্তে ধীরে ধীরে হয়ে যাচ্ছে। তাহলে তাহলে কি হচ্ছে, নর্মালি যদি আমাদের এমটি স্টোমাক হতে, এই যে আমাদের হাফ অফ দ্য স্টোমাক হয়ে আছে, এটা পুরো খালি, এখানে কিন্তু দেখো সেটা কিন্তু এমটি করতে ডিলে হচ্ছে, মানে তার দেরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে আমরা তাহলে এখানে যদি খাবার শস্য এরকম ভরে থাকে, তাহলে এখান থেকে তাহলে রিফ্লাক্স হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে রেগল্যান্ড ইউজ করতে পারি, মানে মেটোক্লোপ্রোমাইড ইউজ করতে পারি। তাহলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হলো, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারালাইসিস হলো, এবং আমরা কি করব যে ভমিটিং এবং নজিয়া কন্ট্রোল করার জন্য, বিশেষ করে পোস্ট অপারেটিভ কেমোথেরাপি প্রত্যেকটার জন্য আমরা ইউজ করতে পারি। এবার একটা রেকমেন্ডেড ডোজ বলছে যে আমরা ম্যাক্সিমাম দিনে কিন্তু 40 mg পার ডে ম্যাক্সিমাম ইউজ করতে পারি, 30 থেকে 40, মানে 30 থেকে 40 mg আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি। এবার হলো, তাহলে এটা গ্যাস্ট্রোপ্যারালাইসিস সম্পর্কে হলো। তাহলে এটা ভমিটিং পেশেন্টদের আমরা, তাহলে ভমিটিং কি কি বললাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি পোস্ট অপারেটিভ। হ্যাঁ, পোস্ট অপারেটিভ বা প্রি অপারেটিভ, যখন একই পোস্ট অপারেটিভ কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করতে পারি পোস্ট অপারেটিভ ভমিটিং কন্ট্রোল। আর হচ্ছে কি না, কেমোথেরাপি ইনডিউস, কেমোথেরাপি কেমোথেরাপি ইনডিউস ভমিটিং। তাহলে ভমিটিং আমরা থাকবো, তাহলে এগুলো হচ্ছে আমরা কোথায় রেগুলার ইউজ করছি। ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যদি কোনো পেশেন্টের যে মানে টিউব পড়াতে হবে, ইন্টুবেশন নয়, টিউব পড়াতে হবে। টিউব মানে কি, যদি কোনো এন্ডোস্কপি করছে বা আমাদের ডিউরিনাল কোনো যদি কোনো ইনভেস্টিগেশন করা হয়, তখন কিন্তু কি হচ্ছে না, আমরা কিন্তু আগে থেকে রেগলান দিয়ে দিই। তাহলে আমাদের যদি একটা পেশেন্টের যদি একটা মানে একটা ক্যামেরা যদি এরকম মুখের মধ্যে দিয়ে, আমাদের কি হচ্ছে, আমাদের যে মুখের মধ্যে দিয়ে কি করছে না, এই যে মুখের মধ্যে দিয়ে আমাদের কি নিচে আস্তে আস্তে দিয়ে আমাদের কি স্টোমাক টোমাক দেখা হচ্ছে, ডিউরিনাম দেখা হচ্ছে, তখন অটোমেটিক কি হবে, পেশেন্টটা বমি করার চেষ্টা করবে। সেইগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু এইসব প্রসিডিওরের আগে আমরা কি করি, এই রেগলাইন গুলো দেওয়া হয়। ঠিক আছে। তাহলে আমাদের যে এই যে স্কোপ, ইসোফিজিয়াল ডিডনোস্কোপি বা গ্যাস্ট্রোডিনোস্কোপি যা ইচ্ছা, সেগুলো হচ্ছে কিন্তু সব সমস্ত মানে মোটামুটি সোজা কথা, আমরা যদি কোনো জিআই প্রসিডিওর করি, তার আগে কিন্তু আমরা রেগলাইন দিতে পারি। ঠিক আছে। এবার হচ্ছে পেডিয়াট্রিক ডোজ। পেডিয়াট্রিক ডোজে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, পেডিয়াট্রিক ডোজটা কিন্তু আমরা খুব কষান দিয়ে করতে হবে, মানে আমাদের খুব প্রিকশন নিতে হবে। তার কারণ হচ্ছে, আমরা যে রেগুলারের সাইড এফেক্টটা যখন পড়বো, আমরা রেগুলারের সাইড এফেক্ট পরে দেখতে পাবো যে এক্সট্রা পিরামিডাল যে যে সিমটমস গুলো আছে, সেই এক্সট্রা পিরামিডাল সিমটমস গুলো কি কি আছে, সেগুলো আমরা ভালো করে আলোচনা করব। সেগুলো কিন্তু বাচ্চাদের কিন্তু বেশি হওয়ার চান্সেস আছে, সেই জন্য করে আমরা কি করব যে এই পেডিয়াট্রিক ডোজে কিন্তু আমরা কিন্তু সবসময় আমরা আমরা হচ্ছে কি করব না, খুব কষান দিই, মানে আমরা খুব প্রিকশন নিয়ে ইউজ করব। ঠিক আছে। এবার পেডিয়াট্রিক ডোজটা কেমন হবে একটু দেখে নিতে হবে। পেডিয়াট্রিক জেনারেল ডোজিং যদি আমরা ওজন হিসাবে ধরি, তাহলে ওজন হিসাবে ধরতে গেলে আমরা কি হচ্ছে 0.1 থেকে 0.15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডোজ। তাহলে যদি কোনো পেশেন্টের, যদি একটা বাচ্চার যদি বডি ওয়েট কত থাকে, ধরো বডি ওয়েট কত আছে, বডি ওয়েট হচ্ছে 10 কেজি। তাহলে 10 কেজি যদি বডি ওয়েট হয়, তাহলে কত রেগল্যান্ড পাবে, তাহলে 10 × 0.1, তাহলে কত, 10 × 0.1, তাহলে 1 mg। তাহলে 1 mg পার ডোজ, পার ডোজে পাবে। ওকে। তাহলে পার ডোজে 1 mg করে পাবে। এবার হচ্ছে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিনা, কি কি ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয়, যদি আমাদের রেনাল কোনো কন্ডিশন থাকে, হেপাটিক কোনো কন্ডিশন বা লিভারের কোনো ডিজিজ থাকলে, এবং জেরিয়াট্রিক কোনো পেশেন্টস হলে, তাহলে কিন্তু আমাদের চেঞ্জ করতে হতে পারে, ডোজটা অ্যাডজাস্ট করতে হয়। তো নর্মালি দেখা যাচ্ছে, যদি আমাদের ক্রিয়েটিন ক্লিয়ারেন্স, যদি ক্রিয়েটিন ক্লিয়ারেন্স যদি আমাদের হচ্ছে 40 ml পার মিনিটের নিচে নেমে যায়, তখন কিন্তু আমরা যে ডোজটা আমরা যা দেবো বলে ভাবছি, তার হাফ ডোজ দিতে হবে। ওকে। এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে ব্যাপার, তাহলে 50% মতো নর্মাল ডোজে দিতে হবে। ঠিক আছে। এইবার হচ্ছে কি বলছে না, হেপাটিক ইম্পায়ারমেন্টও একই ব্যাপার, 50% নর্মাল ডোজ দিতে হবে। ঠিক আছে। এবার হিমোডায়ালিসিস পেশেন্টেরও আমরা 50% নর্মাল ডোজ রিডিউস করা যেতে পারে। এবার হচ্ছে জেরিয়াট্রিক পেশেন্ট, মানে যে পেশেন্ট গুলো অনেকটা বয়স হয়ে গেছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি কিন্তু আমরা আস্তে আস্তে করে ডোজটাকে বাড়াই। প্রথমে 2.5 mg, তারপর 5 mg দেবো, দিয়ে আস্তে আস্তে করে কি হবে, আমরা ডোজটাকে বাড়াবো। তাহলে আমরা বেশি কিন্তু ডোজ দেবো না, তার কারণ এখানে কি হতে পারে, একটা হচ্ছে রেনাল ফাংশন তার ঠিক নাও থাকতে পারে, মানে কিডনির সমস্যা থাকতে পারে। আরেকটা হচ্ছে কি না, তার হচ্ছে কি এক্সট্রা পিরামিডাল সিমটমস, যেগুলো আমরা পরে আসছি আলোচনা করবো। এক্সট্রা পিরামিডাল সিমটমস নিয়ে কিন্তু আমরা ভাবতে হবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা রেনাল ইম্পায়ারমেন্ট, রেনালের কোনো ডিজিজ থাকলে, হেপাটিক ইম্পায়ারমেন্ট এবং হচ্ছে আমাদের
জেরিয়াট্রিক কোনো পেশেন্ট মানে বয়স্ক কোনো পেশেন্টকে দেওয়ার আগে কিন্তু আমরা একটু ভাবতে হবে, কশন থাকতে হবে। তাহলে আমাদের কি কি ইউজ ছিল? একটা হচ্ছে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস, সিম্পটোম্যাটিক জিআরডি যেটা বললাম, প্রিভেনশন নোজিয়া ভমিটিং বিভিন্ন রকম হতে পারে, কেমোথেরাপি হতে পারে, রেডিয়েশন হতে পারে, সার্জারি করার আগে তোমার ভুমতে হবে। এবার স্মল বল ইনটিউশন মানে যেটা আমাদের স্কোপ টোপ লাগা হচ্ছে, এবং রেডিওলজিক্যাল এক্সামিনেশন বিভিন্ন রকম বেরিয়াম মিল যে আমরা দিয়ে এক্স রে করি, তাই বিভিন্ন রকম এক্সামিনেশন আগে এরকম হয়, যেসব কারণে আমরা মানে ভমিটিং হওয়ার চান্সেস আছে তাদের প্রসিডিউরের আগে কিন্তু আমরা এগুলো আমরা দিতে পারি। এবার প্রেগনেন্সি এবং ল্যাকটেশন, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে আমাদের কি দেখতে হবে? প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে আমাদের দেখতে হবে যে যে প্রেগনেন্সি হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাটাগরি বি ডাক, ঠিক আছে? ক্যাটাগরি বি ডাক আমরা কিন্তু নর্মালি প্রেগনেন্সি মানে হাইপার এমএসিস যদি হয়, আমরা কিন্তু নর্মালি কি দিই? ডক্সিল্যামিন দিই। ডক্সিল্যামিন আমরা নর্মালি দিই। এবার হচ্ছে ডক্সিল্যামিন না দিল থাকে কাজ করলে আমরা হচ্ছে অনডেনসেট্রন দিই, মানে অনডেম দিই। এবার আমরা কিন্তু খুব হাই মানে খুব যখন পেশেন্টটা মানে টলারেট করতে পারছে না, বাকি মেডিসিন গুলো দিয়ে কাজ হচ্ছে না, তখন কিন্তু আমরা কি দেবো? তখন হচ্ছে আমরা কি দেবো? যে আমরা হচ্ছে কি মেটোক্লোপ্রামাইড বা রেগল্যান দেবো। তাহলে আমরা কি দেখো, ডক্সিল্যামিন আমরা নর্মালি প্রেগনেন্সিতে ইউজ করি, যদি না হয় তাহলে আমরা অনডেনসেট্রন দিই, তারপর হচ্ছে কি আমরা হচ্ছে এটা দিতে পারি। এবার দেখা যাচ্ছে কি যে ল্যাকটেশন মাদার মানে যেসব পেশেন্টরা ব্রেস্ট মিল্ক করছে, তাহলে ব্রেস্ট মিল্ক করছে সেই সব পেশেন্টদের আমরা কিন্তু না মানে বন্ধ করার কোনো দরকার নেই, কারণ দেখা গেছে যে আমাদের যে মেটোক্লোপ্রামাইড কি হচ্ছে, যে ডোপামিন ডোপামিনের উপর কাজ করছে। তা ডোপামিনের উপর কাজ করলে কি হচ্ছে না, এটা কিন্তু গ্ল্যাকটুগক মানে হচ্ছে ইয়ে কিন্তু আমাদের হচ্ছে ব্রেস্ট মিল্ক সিক্রেশনে হেল্প করছে। তাহলে এখানে ইনক্রিজ মিল্ক প্রোডাকশন বা প্রোলাক্টিন রিলিজ। আমরা কি জানি প্রোলাক্টিন কি করে? প্রোলাক্টিন হচ্ছে কি ব্রেস্ট মিল্ক সিক্রেশন করতে হেল্প করে। এবার প্রোলাক্টিন যদি ব্রেস্ট মিল্ক সিক্রেশন করতে হেল্প করে, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কি না আমাদের হচ্ছে এখানে ইনক্রিজ ব্রেস্ট মিল্কটাকে ইনক্রিজ করছে, কে করছে না আমাদের রেগল্যান্ড। তাহলে আমাদের ল্যাকটেশনের কোনো বাধা নেই। এবার হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট আসবে। তাহলে অ্যাডভার্স ইফেক্ট আসার সময় আমরা কি কি ভাববো আগে দেখে নিতে হবে। তাহলে আমরা যেটা বারবার আলোচনা করছি যে এক্সট্রা পিরামিডাল সিমটমস, এক্সট্রা পিরামিডাল সিমটমস কি, এই হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিমটমস। এক্সট্রা পিরামিডাল সিমটম হচ্ছে কয়েক গুচ্ছ সিমটমস আছে, সেখানে পেশেন্ট একটা কি হতে পারে, সিউডো পার্কিনসনিজম হতে পারে, মানে পেশেন্টটা পার্কিনসনিজের মতো হবে। মানে তার হচ্ছে কি তার সমস্ত কিছু মুভমেন্ট স্লো হয়ে যাবে, তারপর তার ট্রিমার হবে, হাত পা কাঁপবে, ব্যাডিকাইনেসিয়া হবে মানে মুভমেন্ট স্লো হয়ে যাচ্ছে, রিজিডিটি হবে, স্টিফনেস হয়ে যাবে, ঠিক আছে? এটা মুখের একটা ফেসিয়াল চেঞ্জ হয়ে যাবে। তাহলে এগুলো কি হচ্ছে, এটা হচ্ছে সিউডো পার্কিনসনিজম বলছি আমরা। টার্টিভ ডিসকাইনেসিয়া, পেশেন্টের এইসব ফেসিও এবং ওরাল যে বিভিন্ন রকম যে একটা একটা মুভমেন্ট হবে, এরকম একটা মুভমেন্ট হবে। হ্যাঁ, একাথেসিয়া হবে, পেশেন্ট দেখো এখানে ঠিকঠাক করে দাঁড়াতে পারবে না, ঠিকঠাক করে বসতে পারবে না। হ্যাঁ, আস্তে আস্তে করে আস্তে আস্তে ধীর স্থির হয়ে যাবে পেশেন্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে অ্যাকিউট ডিস্টোনিয়া। ডিস্টোনিয়া মানে টোনটা তার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, হয়ে কি হচ্ছে না, যেমন টিটেনাসের মধ্যে খিঁচুনির মতো ভাব বা টর্টিকোলিস, ঘাড় ফাড়গুলো বেঁকে যাওয়া, এই সবগুলো, এই ঘাড় বেঁকে যাচ্ছে, হ্যাঁ, অ্যাবনর্মাল পশ্চার হয়ে যাচ্ছে, এগুলোতে কি তাহলে অ্যাকিউট ডিস্টোনিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, সিউডোপারকিনসনিজম, অ্যাকাথিসিয়া, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি না এক্সট্রা পিরামিডাল সিমটম, যেটা কিন্তু আমরা যদি এদের ইনজেক্টেবল আমরা যদি শর্টে খুব তাড়াতাড়ি ইউজ করি, অনেক সময় এই পেশেন্ট গুলোকে এগুলো ইউজ করি, এগুলো হতে পারে, তখন কিন্তু ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের স্টেরয়েড দিতে হবে, দিয়ে কিন্তু এর কমাতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সাইড এফেক্টস, এমনি ড্রাউজিনেস, রেস্টলেসনেস, ফ্যাটিক, ল্যাসিটিউড এগুলো থাকবে, কিন্তু আমাদের মেইন যেটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিমটমস নিয়ে আমরা ভাবতে হবে, ঠিক আছে? এটা হলো। তাহলে এন্ডোক্রিনে কি বললেন যে প্রোলাক্টিন রিলিজ করে, তাহলে হাইপার প্রোলাক্টিনিমিয়া হবে, তাহলে গ্যালাক্টোরিয়া হবে, বেশি মিল্ক হবে, হ্যাঁ, অ্যামেনোরিয়া হতে পারে, গাইনেকোমাস্টিয়া হতে পারে। আবার সিরিয়াস হচ্ছে কি হচ্ছে না, আমাদের সিরিয়াস যদি হয় সেটা হচ্ছে কি, সিরিয়াস যেটা হবে সেটা হচ্ছে সিরিয়াস যেটা হচ্ছে আমাদের কি নিউরোলেপটিক সিমটমস হচ্ছে, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমস হচ্ছে, ঠিক আছে? নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিমটমস মানে পেশেন্ট সুইসাইডাল অ্যাটেম্পটস করতে পারে, ডিপ্রেশনে চলতে পারে, এগুলো আমরা ভাববো না। আমরা যেটা মেনলি যেটা ভাববো সেটা হচ্ছে কি, যা এক্সট্রা পিরামিডাল সিমটমস নিয়ে আমরা ভাববো। এবার এই ড্রাগটা কোন কোন ড্রাগের সাথে কি করছে না, কোন কোন ড্রাগের সাথে এর ইন্টারাকশন কেমন, এটা জানতে হবে। প্রত্যেকটা ড্রাগের ইন্টারাকশন আমাদের জানা খুব দরকার। তাহলে অ্যান্টিসাইকোটিক আমি যে কি বললাম যে এইটা পেশেন্টের এক্সট্রা পিরামিডাল সিমটমস গুলো হবে, তাহলে হচ্ছে কি যদি কোনো সাইকোটিক পেশেন্টের ড্রাগের সাথে এটা অ্যাড করি, তাহলে সেই সিমটমস গুলো হওয়ার চান্সেস কিন্তু বেশি। ওকে। এবার লিভোডোপা কার্বিডোপার সাথে যদি আমরা দিই, যেটা আমরা পার্কিনসনিজমে দিই, সেখানে কি করছে আমাদের ডোপামিন, আমাদের লিভোডোপা, আমাদের যে লিভোডোপা কার্বিডোপা কি করছে, এদের কি ডোপামিন অ্যাগনিস্ট মানে ডোপামিনের হয়ে কাজ, ডোপামিন সিক্রেশনে সাহায্য করছে। আর এ হচ্ছে ডোপামিনকে অ্যান্টাগনিস্ট মানে এ হচ্ছে কি ওর বিরুদ্ধে কাজ করছে। তাহলে কি হবে, মেটোক্লোপ্রামাইড যদি আমরা এগুলো একসাথে দিই, তাহলে আলটিমেটলি কি হবে, নিউট্রালাইজ হয়ে যাবে, এদের কোনো কাজই হবে না, তাহলে কি হচ্ছে এফেক্ট হবে না। ওকে। অ্যান্টিকোলিনার্জিক কি হচ্ছে, অ্যান্টিকোলিনার্জিক কিন্তু কি হচ্ছে না আমাদের, এটা হচ্ছে প্রোকাইনেটিক এফেক্ট বলছি। প্রোকাইনেটিক মানে কি মুভমেন্টে সাহায্য করছে। তাহলে কি মুভমেন্টে সাহায্য করছে, কে মুভমেন্ট সাহায্য করছে, আমরা হচ্ছে কি রেগল্যান্ড। এবার যদি আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, বিশেষ করে যদি অ্যাট্রোফিন, অ্যাট্রোফিন কিন্তু মুভমেন্টটাকে বন্ধ করে দেয়, তাহলে দুটো যদি এক করি তার দুটো বিরুদ্ধে কাজ করছে মানে অ্যান্টাগোনাইজ করছে। হ্যাঁ।
এবারে যে সিএনএস এগুলো বললাম যে অপিওয়েড সিডেটিভ, এগুলো হচ্ছে গিয়ে তাদের আরো এমনিতেই পেশেন্ট যদি অনেক সময় ড্রাউজিনেস হয়ে যাচ্ছে, রেস্টলেস হচ্ছে, তারপরে যদি সে অ্যালকোহল খায়, ওপিওয়েড সেগুলোও করে, তাহলে এফেক্টটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, ওইগুলো হয়। ডিজক্সিনের সাথে কি হচ্ছে যে ডিজক্সিন অ্যাবজর্পশন কমিয়ে দেবে, তাহলে কি হচ্ছে ডিজক্সিনের অ্যাবজর্পশনটা কমিয়ে দেবে। তাহলে ডিজক্সিন অ্যাবজর্পশন কমিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মেক্রোপ্রোনাইড। আর সাইক্লোস্পোরিন কি হচ্ছে, সাইক্লোস্পোরিনও তাই, তোমার হচ্ছে কি অ্যাবজর্পশনটা হচ্ছে বাড়িয়ে দেবে, দিয়ে কি হচ্ছে টক্সিসিটি হবে। তাহলে যেটা হচ্ছে অ্যাবজর্পশন বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, মানে ইয়ে হচ্ছে রেনাল দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর হচ্ছে সাইক্লোস্পোরিন হচ্ছে অ্যাবজর্পশন মানে বাড়িয়ে দিচ্ছে, মানে সে আবার আহ, ঘুরে আবার সিস্টেমিক সার্কুলেশন চলে আসছে, মানে টক্সিসিটি হওয়ার চান্স আছে। তাহলে কি হলো, কি কি ড্রাগের সাথে আমাদের হচ্ছে কি হচ্ছে না, কোন কোন ড্রাগের সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে আমাদের একটু কিন্তু জেনে নিলাম। এখানে কিন্তু লিবোডো বা কার্বিডোটা খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো আমাদের অতটা জানার দরকার নেই। এবার হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন ওয়ার্নিং, এবার কি কি কন্ট্রাইন্ডিকেশন আছে, এবার কোথায় কোথায় আমরা নর্মালি এটা ইউজ করতে পারবো না। এক হচ্ছে যদি কোনো আমাদের জিআই যদি কোনো কি থাকে, জিআই যদি পারফোরেশন থাকে, মানে আমাদের যে গার্ডস আছে, গার্ডসটা কোনোভাবে কি হচ্ছে, ধরো আমাদের এই যে আমাদের যে গার্ডসটা আছে, এই গার্ডসটা কি হচ্ছে, এইটা আমাদের স্টোমাক, হ্যাঁ এইটা এইটা এই আমাদের স্টোমাক। হুম, এই স্টোমাক বা এই আমাদের ডিওডিনাম, এখানে যদি কোনোভাবে একটা কি হচ্ছে না, কোনোভাবে একটা কি না, কোনোভাবে যদি এটা পারফোরেশন হয়ে যায়, ছোট্ট একটা পারফোরেশন হয়ে গেল, মানে কোনো একটা পারফোরেশন হয়ে গেল, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা কিন্তু ইউজ করতে পারবো না। ধরো এখানে ছোট্ট পারফোরেশন হয়ে গেছে, এই জায়গাটা পারফোরেশন হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। যদি জিআই ব্লিডিং থাকে সেখানেও ইউজ করতে পারবো না। যদি অবস্ট্রাকশন থাকে, মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, তাহলে আমরা ইউজ করতে পারবো না। কারণ কি, এটা মোটিলিটি বাড়াচ্ছে না, মোটিলিটি বাড়াচ্ছে, যদি একটা জায়গায় চেপে ধরে থাকে, তারপর যদি একটু মোটিলিটি বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে সেটা সমস্যা করে দেবে আরো। ওই জন্য করে আমরা তাহলে অবস্ট্রাকশন যদি থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যদি অবস্ট্রাকশন থাকে, মেকানিক্যাল অবস্ট্রাকশন যদি কনফার্মড হয়ে যায়, পারফোরেশন যদি থাকে, হিমোরেজ যদি থাকে, আমরা কিন্তু এই জিআইটাকে যদি আরো মোটাইল করে দেয়, তাহলে কিন্তু সেটা ডেঞ্জার। ওই জন্য করে আমরা কিন্তু এগুলো দেবো না। এক হলো। দুই হচ্ছে কি ফ্রিওক্রোমোসাইটোমা। ফ্রিওক্রোমোসাইটোমা কি হচ্ছে যে অনেক সময় ফ্রিওক্রোমোসাইটোমা হলে প্রেশার বেড়ে যায়, তখন যদি আমরা রেগল্যান দিই, আবার কিন্তু প্রেশারের হাইপারটেনসিভ ক্রাইসিস হয়ে যাবে। ওকে, এবার যদি কোনো সিজার পেশেন্ট থাকে, সেই সিজার কি, তাহলে সবসময় আমরা কি করছি যে সিজার যে থ্রেশোল্ডটা কিন্তু সে অনেকটা কমিয়ে দেয়, তার কারণ কি এখানে স্টিফনেস হয়ে যায়। হ্যাঁ, এবার হচ্ছে হাইপার সেন্সিটিভিটি হলে কিন্তু আমরা পেশেন্টকে হাইপার সেন্সিটিভ হলে আমরা কিন্তু দেবো না। এবার হচ্ছে কি সবসময় কিন্তু এই পেশেন্টের লেখা থাকে যে টার্ডিভ ডিসকানেকশন, ব্যাপারটা হচ্ছে আমাদের সেই বক্সে কিন্তু ওয়ার্নিং দেওয়া থাকে, তার কারণ কি আমরা বলেছি যে এক্সট্রা পেরিমিনাল সিমটমস হলে আমাদের কিন্তু সেটা ভালো করে জানতে হবে। এবার কি কি জেনারেল কন্ডিশন, কি কি আমরা জানবো, জেনারেল কিছু কনসিডারেশন আছে। জেনারেল কিছু কনসিডারেশন আছে যে আমাদের ড্রাগ সম্পর্কে কিছু কিছু জানতে হবে। তাহলে আমাদের যেটা মেইনলি এখানে জানা দরকার যে আমরা 30 মিনিটস বিফোর মিলস, মানে 30 মিনিট খাওয়ার আগে দিতে হবে। ঠিক আছে, এবার আইভি ইনজেক্টেবল হলে আমি বললাম আইভি ইনজেক্টেবল খুব কষানো থাকতে হবে। আমরা দিতে পারি তোমার 1 থেকে 2 মিনিটের মধ্যে দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের ওইটা ভাবতে হবে, এক্সট্রা সিমটমসটা ভাবতে হবে। এবার হচ্ছে ডিউরেশন, হচ্ছে গিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 12 সপ্তাহ, অনেক বেশি ইউজ করা উচিতই না। ঠিক আছে, এবার হচ্ছে কি কি যে ড্রাগটা যদি চলে, তখন আমরা কি কি মনিটরিং করতে হবে, কি কি আমরা দেখবো যে ড্রাগের জন্য কি কি হতে পারে। তাহলে কি কি মনিটরিং করতে হবে, একটা হচ্ছে কি নিউরোলজিক্যাল সিমটম। আমি বারবার এই কথার মধ্যে ভিডিও দেখানো, এই ইপিএস 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 কেন করছি, তার কারণ এটা কিন্তু খুব হয়, মোটামুটি 1 to 10% পেশেন্টদের ইপিএস হয়। ঠিক আছে, তাহলে এখানে কি কি থাকবে, মানে একটা ট্রিমার হবে, কাঁপুনি হবে, স্টুইচিং হবে, রেস্টলেস পেশেন্ট, মুভমেন্ট ডিসঅর্ডার হচ্ছে। তাহলে এটা কিন্তু ভাবতে হবে এই দেওয়ার পরে, ইঞ্জেকশনে দেওয়ার পরে। এবার হচ্ছে রেনাল ফাংশন টেস্ট আমরা দেখে নেবো, মেন্টাল স্ট্যাটাসটা পেশেন্টে দেখতে হবে, আর হচ্ছে বায়োল সাউন্ড দেখতে হবে। কারণ মোটিলিটি বাড়াচ্ছে, যদি আমার অবস্ট্রাকশন থাকে সেখানে কিন্তু আমরা এটা দেবো না। তো এই ভিডিও থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে রেগল্যান্ডের কি কি আমরা মেকানিজম অ্যাকশন জানলাম, রেগল্যান্ডে কোথায় কোথায় ইউজ করবো জানতে পারলাম, অ্যাডাল্টদের ডোজ, অ্যাডাল্ট পিডিয়াট্রিক ডোজ জানলাম। এর মেন যেটা যে এক্সট্রা পেরিমাল সিমটমস জানলাম, কোথায় কোথায় কন্ট্রাইন্ডিকেশন আছে। ঠিক আছে, ডোজ যে অ্যাডজাস্টমেন্ট, হেপাটিক এবং রেনাল অ্যাডজাস্টমেন্ট যে কি কি হতে হবে। এর হচ্ছে ল্যাকটেশনে এর কি ভূমিকা আছে, প্রেগনেন্ট মাদারের কি কি ভূমিকা আছে, সেটা আমরা জানলাম। কিছু সব মিলিয়ে একটা ওভারঅল একটা আইডিয়া হলো। তো এরপরে আমরা পরপর দুটো ভিডিওতে কি জানবো, ডোমপেরিডন সম্পর্কে জানবো এবং অনডেনসেটন সম্পর্কে জানবো। প্রায় ভিডিওটা সেম হবে, একটু আলাদা হবে, শুধু মেকানিজম অ্যাকশন এবং আমাদের হচ্ছে কি অ্যাডভার্স ইফেক্ট একটু আলাদা হবে। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা লাইক, মানে যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো, এবং অন্যদেরকে শেয়ার করে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দাও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।